কনিষ্ক বিশ্বাসের সঙ্গে যে রাজদেববাবুর যোগাযোগ আছে রাজনীতির সামনে প্রমাণ করে দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের সূত্রে দেখা যাচ্ছে বিদ্যা তো রাজজিৎ আর রাজদেববাবু সবার সামনে বলছে, আমি জানতাম আমি এখানে এলে উত্তরটা পাবো না, কারণ আপনার যে ওই সার্ভাইকেল লাইনটা আছে না, সেখানে না ক্ষয় ধরেছে। আজকালকার কিছু শির দ্বারা ক্ষয় ধরা মানুষ আনাচে কানাচে গোপনে থাকে। বিদ্যা তো এবার রাজদেববাবুকে বলছে, আপনার মতো শির দ্বারা ক্ষয়ে যাওয়া মানুষ সে কিছু সামনে থাকে, কোট প্যান্ট পরে কলেজে এসে ছাত্র শাসন করে, কলেজে শাসন করে, শিক্ষা শাসন করে, ছাত্রী শাসন করেন। আমি বলে দিচ্ছি, ওই কনিষ্ক বিশ্বাসকে আমি খুঁজে বের করবই। সেদিন প্রমাণ হবে এই রাজজিৎ চ্যাটার্জির সামনে ও পুরোটাই ভুল, জাস্ট ভুল। এই বলে তো বিদ্যা এবার ওখান থেকে চলে যায়। রাজদেববাবু তো এবার রাজজিতের কান ভাঙাতে চলে আসে আর এসে রাজজিৎকে বলছে, বাবা রাজজিৎ তুই ওর কথায় কান দিস না। রাজজিৎ তো তখন বলছে, বাবা আমি ওর কথায় কান দিচ্ছি না, আমি সবটা নিয়ে তোমার পাশে আছি, পিতা স্বর্গ পিতা ধর্ম। বলে তো রাজজিৎ এবার রাজদেব বাবুকে জড়িয়ে ধরে। রাজজিৎ তো এবার সব প্রফেসর প্রিন্সিপালের সামনে বলছে, আমি একটা কিছু পার্সোনাল কথা বলতে চাই। সেখান থেকে তো এবার প্রফেসর প্রিন্সিপাল সবাই চলে যায়। রাজজিৎ তো এবার রাজদেব বাবুকে জিজ্ঞাসা করছে, তুমি একটা সত্যি কথা বলবে ড্যাডি? তুমি বললেই আমি মেনে নেব। রাজদেব বাবু তখন বলছে, কি? রাজজিৎ তখন জিজ্ঞাসা করছে, তুমি কনিষ্ক বিশ্বাসকে চেনো? তখন তো কথাটা শুনেই রাজদেববাবু ঘাবড়ে যায়। রাজদেববাবু তো কি বলবে বুঝতে পারছে না। তখন রাজজিৎ বলছে, বলো না ড্যাডি, তুমি কি চেনো? আমি কিন্তু ডান দিক বাম দিক কিছুই ভাববো না, আমি কিন্তু কমেন্ট করে দিয়েছি, তুমি যেই পাত্রীকে খুঁজবে আমি সেই পাত্রীকেই বিয়ে করব। জাস্ট ডিভোর্সটা পাওয়ার পরে আমি বিদ্যার নামটা পুরো মুছে ফেলবো, ওর অস্তিত্ব কোনো আমার জীবনে থাকবে না আর। তুমি শুধু একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো ড্যাডি, তুমি কনিষ্ক বিশ্বাসকে চেনো না? তুমি চেনো না কনিষ্ক বিশ্বাসকে? রাজদেববাবু তো পুরোপুরি মিথ্যা কথা বলে দেয়, বলে চিনি না, বলেই তো রাজদেববাবু ওখান থেকে চলে যায়। রাজজিৎ তো এবার একার মতো একা চেয়ারে বসে বসে বলতে থাকে, বড্ড মিস করছি বিদ্যাকে, খুব মিস করছি ড্যাডি, ভুলে যেতে চাইছি বিদ্যাকে কিন্তু পারছি না, বড্ড ভালোবাসি বিদ্যাকে, বড্ড ভালোবাসি। এই বলে তো রাজজিৎ এবার কাঁদতে থাকে। ঠিক তখনই ওখানকার একজন স্টাফ এসে রাজজিৎকে চা দেয়। রাজজিৎ তখন বলছে, এখন চা? তখন তো স্টাফটা বলছে, ম্যাডাম দিলেন, বললেন বেশি টেনশন করলে স্যারের মাথা ব্যথা হয়, তাই দিলেন। যেই সময় যেই চাটা দরকার সেই চাটা ফাটালেন। রাজজিৎ তো এবার চাটা নেয়, ছেলেটা তো ওখান থেকে এবার চলে যায়। এদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো আড়াল থেকে দেখছিল সেই সব। রাজজিৎ তো এবার চাটা খাচ্ছে আর বিদ্যার কথা মনে পড়ছে, ভাবছে বিদ্যার কথা। এদিকে তো বিদ্যা ও রাজজিৎকে দেখছে আর রাজজিতের কথা আগেকার ভাবছে। এদিকে তো দেখা যাচ্ছে বিদ্যার কাছে রূপ চলে আসে। এবার রূপ তো এবার বিদ্যাকে বলছে, যদি ওকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ও ফিরবে, সব ছেড়ে সবাইকে ছেড়ে ও তোমার কাছে ফিরবে, দেখো শুধু সেদিন ওকে একটু জায়গা দিও। এবার তো দেখা যাচ্ছে রূপ তো এই বলে ওখান থেকে চলে যায়। কিছুটা সময় কাটার পর দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা বিদ্যার বাড়ির লোক, রাজজিতের বাড়ির লোক সবাই মিলে তো সেখানেই হাজির হয়েছে, মানে রাজদেব বাবুর বাড়িতে। ত্রিধা তো এবার রাজদেব বাবুকে বলছে, ওই মেয়েটা সকলের সামনে তোমাকে অপমান করলো। চিঞ্জয় তো এবার কথা শোনানোর সুযোগ পেয়ে গেছে। তখন তোষাকে বলছে, দেখুন খুব তো গাল ভরে ভরে আপনার মেয়ে করেন, আপনার মেয়ের কাণ্ড দেখুন। আবার অপদস্থ করলো। তখন তো এবার প্রীতিও বলছে, তাও ভালো যে এখন শারীরিক নিগ্রহ করেনি। তখন তো এবার কপিলও বলছে, আমি জানি ও বরাবরই এরকম জেদি, ও যেটা এজিভ করতে যায় সেটা করেই ছাড়বে কনিষ্ক বিশ্বাসকে পাওয়ার জন্য। তখন তো এবার তোষা বলছে, এক্সকিউজ মি, কনিষ্ক বিশ্বাসকে পাওয়ার ওটা কোনো অ্যাচিভমেন্ট নয়, অ্যাটলিস্ট বিদ্যা ব্যানার্জির চরিত্র ওটা নয়। তুমি আসলে আমার মেয়েকে খুব ভালো করে চেনো না, তাই জন্য এই ধরনের কথা বলছো। তখন তো এবার কপিল বলছে, চিনি, খুব ভালো করে চিনি, তুমিও চিনতে, তোমার হঠাৎ করে এমনভাবে রং পাল্টে যাওয়া না আমি মেনে নিতে পারিনি। দেববাবু তো তখন বলছে, এসব কথা এখন থাক, আমার মনে হয় রাজজিৎকে পাওয়ার জন্য ও খুব চেষ্টা করবে, ও রাজজিৎকে সুখী হতে দেবে না। তখন তো ত্রিধা বলছে, আমারও তাই মনে হয়, ও দু নৌকায় পা দিয়ে চলছে, একদিকে কনিষ্ক বিশ্বাস, একদিকে আমার ছেলে, এভাবে তো চলতে পারে না, তাই না? তখন তো তোষা বলছে, দেখুন আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আরেকবার সেকেন্ড থট দিন প্লিজ। ত্রিধা তো তখন বলছে, না কোনো প্রশ্নই আসে না।
তখন তো রাজদেব বাবু বলছে আমি কাশ্যপ ব্যানার্জির সাথে কথা বলে নিয়েছি ফোনে, এখানে কপিলও আছে, ডিসিশনটা আপনাদের ওপরে, বাংলায় মাত্রের অভাব হয় না। তখন তো এবার তোষা বলছে আপনি কিন্তু মেয়েদেরকে অপমান করছেন, ইনসাল্ট করছেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি বাংলায় পাত্রের বড় অভাব, মানে পুরুষ মানুষের অভাব। এখানে তো এবার শ্রাবণ ছিল, শ্রাবণ বলছে মা প্লিজ আর্গুমেন্টে যাচ্ছ কেন, তারা তো ভালোই প্রস্তাব দিয়েছে না আমাদের বাড়ির মেয়ের সঙ্গে। তো এবার তোষা বলছে থাক, আমাদের বাড়ির মেয়ের সঙ্গে তো ওনাদের বাড়ির ছেলের বিয়ে হয়েছে না, যার নাম বিদ্যা ব্যানার্জি, যে তোমার দিদি, তুমি এভাবে রং পাল্টাও কেন বলো তো। তখন তো এবার প্রীতি বলছে আই থিঙ্ক এইসব কথা এখন বন্ধ করে দেওয়া উচিত, এখন বিয়ের প্রস্তুতিটা নেওয়া উচিত। সঞ্জয় তো তখন বলছে অবশ্যই, এই জন্যই তো ওনাদের ডাকা। তখন তো তোষা বলছে এই বিয়েতে আমার কোনো মত নেই, রাজরিতের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে আমি রাজি নই। সঞ্জয় তো তখন বলছে কারণটা কি জানতে পারি, তখনই তো সেখানে রূপ চলে আসে আর বলছে কারণটা আমি বলছি, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের তোষা ব্যানার্জির ঠিক ইন্টারেস্ট নেই। কথাটা শুনেই তো সবাই অবাক হয়ে যায়। তখন ত্রিধা রেগে গিয়ে বলছে রূপ ঠিক করে কথা বলো। রূপ তখন বলছে উনি তো ঠিকই বলেছেন, আপনাদের বাড়ির মেয়ে দোষবরকে কেন বিয়ে করবে। ত্রিধা তো তখন বলছে কোন কনিষ্ক বিশ্বাস বলে একজন আমাদের পরিবারের মধ্যে ঢুকে পড়েছে, আমাদের বাড়ির বউয়ের সঙ্গে তার একটা খারাপ সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটা সম্পূর্ণভাবে অবৈধ। তখন তো তোষা রেগে যায় আর বলে প্লিজ, নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শোনাও পাপ। তোর সাথে এবার রায়াকে বলছে রায়া তুমি এভাবে কি সব কথা বলছো। ওর সাথে এবার শ্রাবণকেও বলছে তুইও কিভাবে এসব কথা বলছিস। শ্রাবণ তো তখন বলছে যেটা পরিবারের জন্য মঙ্গল সেটাই হোক, যখন দিদির ক্যারেক্টার ফাঁস হয়ে গেছে। তখন তো এবার রাজদেব বাবু বলছে তুমি খুব বিচক্ষণ ছেলে, তুমি অনেক ম্যাচিউরড হয়ে গেছো। রাজদেব বাবু তো এবার তোষাকে বলছে আপনি যদি রাজি না হন তাহলে আমরা আপনার অনুপস্থিতিতেই আয়োজন করব। তখন তো এবার তোষা বলছে দেখুন আমি এই বিয়েতে পার্টিসিপেট করব না, আমাদের বাড়িতে আরো একজন স্ত্রী আছে, সে হচ্ছে কপিলের বউ পিহু, এই বিয়েতে সেও পার্টিসিপেট করবে না আমি জানি। তখন তো এবার কপিল বলছে 100 বার করবে, 1000 বার করবে। তখন তো এবার রূপ বলছে আরে পার্টিসিপেটের কথা কি বলছেন, আগে দাঁড়ান হাতটা সিঁথিতে সিঁদুর অব্দি পৌঁছোক, তারপর নয় এইসব কথা নিয়ে ভাববেন। আর শুনুন বিয়েটা কিন্তু কোনো মতে হবে না। এখন তো এবার ত্রিধা বলছে বিয়ে তো হবে, 100 বার হবে। রাজদেব বাবু তো এবার ফোনটা বার করে কাকে যেন ফোন করার জন্য। এখন তো এবার প্রীতি জিজ্ঞাসা করছে কাকে ফোন করছো পাপা। রাজদেব বাবু তখন বলে 1 মিনিট, বলেই তো বিদ্যাকে ফোন করে রাজদেব বাবু। দাদা এবার ফোনটা তুলতেই রাজদেব বাবু বলছে তোমার অনুমতি নিয়েই আমার ছেলের বিয়ের নির্ধারণ ঠিক করছি, একটা পঞ্জিকা আনাবো, আমার ছেলের জন্য ভালো দিন দেখে বিয়ে দিতে চাইছি, এতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই। এখন তো এবার রূপ রাজদেব বাবুকে বলছে আপনি কি করছেন রাজদেব চ্যাটার্জি, আপনি কি হার্টলেস নাকি, আপনি বিদ্যাকে ফোন করছেন। রাজদেব বাবু তো এবার রাস দিয়ে সঞ্জয়কে বলছে এই সঞ্জয় তোমার বরকে মুখ বন্ধ রাখতে বলো। রাজদেব বাবু তো এবার বিদ্যাকে বলছে হ্যাঁ তোমার অনুমতি আছে কি নেই। তখন তো বিদ্যা বলছে যদি আপনার ছেলে আমার সামনে অন্য কারোর সাথে বিয়ে করে সংসার করতে চায় তাহলে করতে যেতে পারে, তাহলে আমি নিজের হাতে ওকে বিয়ে দেব, কথা দিলাম। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।